नमस्ते गुरु साहेब। जय गुरुजी महाराज। शुक्राना गुरुजी महाराज दा মাল্টিলিঙ্গাল সেবাদার দল উপস্থিত সমস্ত অনুরাগী ভক্তদের জানাচ্ছি আমরা জয় গুরুজি এবং আন্তরিক স্বাগত জানাই। যোগী কথামৃত পাঠক্রমে আজকে আমরা পাঠ করব অনুচ্ছেদ 7 এবং 8। আজকের এই পাঠক্রমে অংশ নেবেন নবনীতা পোদ্দার আন্টি। আমি নবনীতা পোদ্দার আন্টিকে অনুরোধ করছি আপনি পাঠ শুরু করুন। জয় গুরুজি। জয় গুরুজি, শুক্রানা গুরুজি, সঙ্গতজি। আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা প্লিজ আমাকে একটু কনফার্ম করুন। শোনা যাচ্ছে পরিষ্কার। পরমহংস যোগানন্দ লিখিত আত্মজীবনী যোগী কথামৃত পাঠ সেবা পাওয়ার জন্য গুরুজিকে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমার পাঠ সপ্তম এবং অষ্টম পরিচ্ছদ। আজকে আমি গুরুজিকে প্রণাম জানিয়ে আমি আমার পাঠ শুরু করছি। জয় গুরুজি, শুক্রানা গুরুজি, অনন্তম অনন্তম শুক্রানা। পরিচ্ছেদ সপ্তম, লঘিমা সিদ্ধ সাধু। বন্ধুবার উপেন্দ্র মোহন চৌধুরী বেশ গম্ভীরভাবে একদিন বলল, জানো কাল রাত্রিরে এক ধর্মসভায় গিয়েছিলাম, দেখি এক যোগী মাটি থেকে কয়েক ফুট উঁচুতে শূন্যে অবস্থা করেছেন। উৎসাহ ব্যঞ্জক হাসির সঙ্গে বললাম, বোধ হয় আমি তার নাম আন্দাজ করতে পারি। আচ্ছা, তিনি কি আপার সার্কুলার রোডের ভাদুরী মশাই? উপেন্দ্র নতুন খবর আমদানি করার কৃতিত্ব থেকে বঞ্চিত হয়ে একটু যেন ক্ষুণ্ণ হয়েই সম্মতি সূচক মাথা নাড়ল। সাধু সন্ন্যাসীদের ব্যাপারে আমার কৌতূহল বন্ধু বান্ধবদের বেশ ভালোভাবেই জানা ছিল, কাজেই নতুন কোনো সাধুর সন্ধান পেয়ে আমাকে তা জানাতে পারলে তাদের খুব আনন্দই হতো। বললাম, উনি আমাদের বাড়ির খুব কাছেই থাকেন, তাই প্রায় আমি ওকে দেখতে যাই। কথাটা শুনে উপেন্দ্রর মুখে বেশ একটা গভীর আগ্রহ ফুটে উঠল। দেখে আমি বলতে শুরু করলাম, আমি তার অনেক অদ্ভুত সব ক্রিয়াকলাপ দেখেছি। পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের মধ্যে প্রাণায়ামের বিভিন্ন প্রণালী তিনি খুব দক্ষতার সঙ্গে আয়ত্ত করেছেন। একবার তিনি আমার সামনে ভস্ত্রিকা প্রাণায়াম এমন অত্যাশ্চর্য জোরের সঙ্গে করে দেখালেন যে মনে হলো বুঝি ঘরের মধ্যে সত্যি সত্যি একটা প্রবল ঝড় উঠেছে। তারপর তিনি ঝড়ো নিঃশ্বাস থামিয়ে উচ্চ কঠিন অতি মানস চেতনায় নিমগ্ন হয়ে গিয়ে একবারে নিস্পন্দন হয়ে পড়লেন। ঝড়ের পর শান্তির স্বর্গীয় জ্যোতির ছটা যা তার মুখে দেখা গেল তা ভুলবার নয়। শুনেছি সাধুটি নাকি বাড়ির থেকে কোথাও বড় একটা বেরোন না। উপেন্দ্রের স্বরে যেন ঈষৎ সন্দিগ্ধের ছোঁয়া। সত্যি তাই, তিনি আজ 20 বছর ধরে বাড়ির মধ্যেই আছেন। পাল পার্বণের সময় কেবল তার এ নিয়মে কিছু ব্যতিক্রম ঘটে। সে সময় হয়তোবা সামনের ফুটপাতে একটু বেড়ালে এই যা, তাকে দেখলেই ভিখিরির দল ছুটে আসে, কারণ ভাদুরী মশাইয়ের দয়ার কথা সকলেই সুবিদিত। আচ্ছা, প্রবল মধ্যাকর্ষণ শক্তি এড়িয়ে কি করে তিনি শূন্য ভাসমান থাকেন? কতগুলো প্রাণায়াম প্রক্রিয়ার অনুশীলনের পর যোগীদের শরীরের ভর একেবারে কমে যায়, তাতে করে দেহ শূন্যে ভেসে থাকতে অথবা ব্যাঙের মতো লাফিয়ে চলতে পারে। এমনকি সেই সব সাধু সন্ন্যাসীরা যারা যোগ প্রণালীর কোনো বিশেষ সাধনা আদৌ অভ্যাস করেন না, জানা গেছে যে ঈশ্বরের গভীর ধ্যানের সময় তাদেরও দেহ এমনিতর ভাসতে দেখা যায়। তাহলে তাহলে তো এর সম্বন্ধে আরো কিছু জানা দরকার দেখছি। আচ্ছা, তুমি কি রোজই তার সন্ধ্যা সভায় যাও নাকি? উপেন্দ্র চোখ দুটি কৌতূহলে জল জল করে উঠল। হ্যাঁ, প্রায় আমি সেখানে যাই। তার জ্ঞানোপদেশের সরসভা আমার ভারী তৃপ্ত আর আনন্দ দেয়। মুশকিল হলো এই যে মাঝে মাঝে আমার উচ্চস্বরের হাসি সবাই গাম্ভীর্য নষ্ট করে ফেলে। তাতে সাধু বিরক্ত হন না বটে, কিন্তু ওর শিষ্যরা রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে।
সেদিন বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার সময় ভাদুরী মশায়ের আশ্রমের পাশ দিয়ে আস্তে আস্তে একবার তাকে দর্শন করে আসবো বলে মনস্থ করলাম। সাধারণ লোকেদের সেখানে প্রবেশ লাভ দুরূহ। জৈনিক শিষ্য কেবল এক তলায় থেকে গুরুর নির্জনতা যাতে ভঙ্গ না হয় সেদিকে প্রখর দৃষ্টি রাখে। শিষ্যটি দারুণ কড়া, সহজেই কাউকে তার কাছে ঘেঁষতে দেন না। জিজ্ঞাসা করলেন, দেখা করার কোন কথা আগে থেকে ঠিক করা আছে কিনা। তার গুরুদেব সৌভাগ্যক্রমে ঠিক সময় এসে পড়ে আমার পত্রপাঠ বিদায়ের হাত থেকে বাঁচিয়ে দিলেন। ভাদুরী মশাই চোখ দুটি মিটমিট করে বললেন, মুকুন্দের যখনই ইচ্ছে হবে তখনই আসবে। আমার নির্জনে থাকবার ব্যবস্থা আমার নিজের আরামের জন্য নয়, বাইরের লোকদের জন্য, বুঝলে। সংসারী লোক সরলতা চায় না, তাতে করে তাদের মোহ ভঙ্গ হয়। সাধুরা যে কেবল বিরল তার নয়, দুর্বোধ্য বটে। শাস্ত্রে ও তাদের চালচলন একটু খাপছাড়া ধরনেরই বলে মনে হয়। আমি ভাদুরী মশাইয়ের সঙ্গে উপরতলায় তার অত্যন্ত সদাসিধে আস্তানায় গিয়ে পৌঁছলাম। সেখানে থেকে কদাচিৎ তিনি কোথাও যেতেন। সাধারণ পার্থিব সুখ দুঃখের মিছিল সাধু সন্তরা প্রায় উপেক্ষা করে চলেন। এসব তাদের দৃষ্টির বাইরে থেকে যতক্ষণ পর্যন্ত না তা যুগসিদ্ধ হয়ে দাঁড়ায়। সাধু ঋষিগণের যারা সমসাময়িক তারা এই সংকীর্ণ বর্তমান বর্তমানেতে সীমাবদ্ধ নন। বললাম, মহর্ষি, আমার পরিচিত যোগী ঋষিদের মধ্যে একমাত্র আপনাকেই দেখলাম যিনি সর্বদাই গৃহান্তরালে থাকেন। ভগবান সময় সময় সাধু সন্ন্যাসীদের একেবারে ভারী অপ্রত্যাশিত স্থানে এনে ফেলেন, যাতে না আমরা ভেবে বসি যে তিনি একটা বিধি নিয়মের প্রতীক ছাড়া আর কিছুই নন। ভাদুরী মহাশয় তার তেজি দীপ্ত দেহটিকে পদ্মাসনে আবদ্ধ করলেন। 70 বছর বয়সেও বার্ধক্যজনিত অথবা তার স্থির শান্ত জীবনের অপ্রীতিকর কোনো চিহ্নই দেখতে পেলাম না। বলিষ্ঠ ঋজু শরীর, ভাদুরী মশায় সকল বিষয়ে আদর্শ স্থানীয়। শাস্ত্র বর্ণিত প্রাচীন মুনি ঋষিদের মতোই তার প্রসন্ন আনন্দ। জ্ঞানোন্নত শ্বশ্রুমণ্ডিত মুখমণ্ডলী, তিনি সর্বদা ঋজু ভঙ্গিমায় উপবেশন করেন, দৃষ্টি তার ঈশ্বরের নিবদ্ধ। আমরা দুজনের ধ্যানে বসলাম। ঘণ্টাখানেক পরে তার মধুর শান্তস্বরে আমার ধ্যান ভঙ্গ হলো। ধ্যানের চেয়ে ভগবানকে আরো বেশি করে ভালো ভালোবাসতে স্মরণ করিয়ে দেবার জন্যে বললেন, প্রায় তো না নীরবে ধ্যানে বসো, কিন্তু কোনো কিছু অনুভব লাভ তোমার হয়েছে কি? প্রক্রিয়াকে উদ্দিষ্ট বলে ভুল করো না। ধ্যান শেষ হবার পর তিনি কয়েকটি আম আমায় খেতে দিলেন। গম্ভীর প্রকৃতির মধ্যেও কিন্তু তার সরস মনের পরিচয় আমাকে আনন্দিত করে। সাধারণ লোকেরা ধ্যান যোগের চেয়ে জল যোগের কথাটাই বেশি বোঝে, বুঝলে। তার এই যৌগিক রসিকতা আমার হাসিতে উচ্ছ্বসিত করে তুলল। বললেন, বাবা, তোমার কি হাসি! তার দৃষ্টিতে সৌকুতুক স্নেহের দীপ্তি। তার নিজের মুখ কিন্তু সদ্যই গম্ভীর, অথচ তাতে একটিও স্বর্গীয় হাসি স্পর্শ রয়েছে। তার দুটি পদ্মলোচন অন্তর্গুর দিব্য হাসিতে উজ্জ্বল। টেবিলের উপর রাখা কতগুলো মোটা খাম দেখিয়ে তিনি বললেন, সুদূর আমেরিকা থেকে এই চিঠিগুলো এসেছে। সেখানকার কিছু সভা সমিতির সঙ্গে আমার পত্রালাপ চলে। দেখছি তাদের সভ্যদের যোগ সম্বন্ধে খুবই আগ্রহ। কলম্বাসের চেয়েও তাদের লিঙ্গ নির্ণয়ের জ্ঞান সূক্ষ্ম। এরা ভারতবর্ষকে নতুন করে আবার আবিষ্কার করেছে। আমি তাদের এ বিষয়ে সাহায্য করে খুব খুশি। দিনের আলোর মতো যোগের জ্ঞান চায়, তার কাছেই তা বিনামূল্যে অবারিত। মানুষের মুক্তির জন্যে মুনি ঋষিরা যা একান্ত প্রয়োজনীয় বলে বোধ করেছিলেন, সেটা প্রতীচ্যের লোকেদের জন্য হালকা করে দিয়ে আর কাজ নেই।
আত্মায় এক, কিন্তু বাইরের অভিজ্ঞতায় ভিন্ন হলো কি পশ্চিম কি পূর্ব, কেউই কিছু উন্নতি করতে পারবে না যদি নাবিধি নিয়ম অনুযায়ী যোগ অভ্যাস করা যায়। সাধু মহাশয় তার শান্ত স্নিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তখনই বুঝতেই পারিনি যে এই সব কথাগুলোর মধ্যে আমার ভবিষ্যতের এক গূঢ় ইঙ্গিত নিহিত রয়েছে। আজ এই কথা লিখতে বসে বুঝতে পারছি যে সময় সময় আমায় তিনি যে সব ইঙ্গিত করতেন তার পরিষ্কার মানে এই ছিল যে হয়তো কোনোদিন বা আমাকে ভারতের শিক্ষাবলী আমেরিকায় বহন করে নিয়ে যেতে হবে। মহর্ষি, আমার বড্ড ইচ্ছে যে আপনি জগতের উপকারের জন্য যোগ সম্বন্ধে একটা বইটই কিছু লেখেন। তিনি বললেন, আমি শিষ্যদের সব তৈরি করছি। তার তারা আর তাদের শিষ্যরাই হবে সব একটা জীবন্ত পুস্তক। তারা হবে কালের স্বাভাবিক ক্ষয় অথবা সমালোচকদের অস্বাভাবিক সমালোচনা জনিত ক্ষতির ঊর্ধ্বে। সন্ধ্যায় তার শিষ্যরা না আসা পর্যন্ত আমি একলা তার সঙ্গে বসে রইলাম। ভাদুরী মহাশয় তার অননুকরণীয় ভঙ্গিতে তত্ত্বকথা শুরু করলেন। শান্তির প্লাবনে তিনি শ্রোতৃবৃন্দের মানসিক জঞ্জাল সব ধুয়ে মুছে দিয়ে যেন তাদের ভগবানের দিকে ভাসিয়ে নিয়ে চললেন। রূপক ছলে নীতিকথা তিনি বেশ নির্ভুল বাংলায় বলতেন। সেদিন সন্ধ্যাবেলা ভাদুরী মহাশয় মীরাবাইয়ের জীবন সংক্রান্ত বিধির দার্শনিক তত্ত্বের ব্যাখ্যা করছিলেন। মধ্যযুগে রাজকুমারী মীরাবাই ছিলেন একজন রাজপুতানী, যিনি সাধু সঙ্গলাভের কামনায় রাজকীয় জীবন পর্যন্ত ত্যাগ করে চলে এসেছিলেন। একজন খুব বড় সাধু সনাতন গোস্বামী তাকে স্ত্রীলোক বলে দর্শন দিয়ে অস্বীকার করায় তিনি বলেছিলেন, তোমার গুরুজিকে বলো যে এক ঈশ্বর ছাড়া আর কেউ যে পুরুষ আছেন তা আমি জানি না। তার কাছে আমার কি সবাই নারী মায়া বা প্রকৃতি নই? শাস্ত্রে ঈশ্বর একমাত্র সদর্থক সৃজন তত্ত্বরূপে বর্ণিত হয়েছেন। তা সৃষ্ট সত্তা অক্রিয় মায়া ছাড়া আর কিছুই নয়। ওই উত্তর শুনে সাধু মীরাবাইয়ের চরণাশ্রয় করেন। মীরাবাই বহু ভক্তির সার্থক সঙ্গীত রচনা করে গেছেন। সে সব ভারতের সর্বত্র সাদরে গীত হয়ে থাকে। এখানে তারই একটি উদ্ধৃত হলো। নিত নহানে সে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খাকে হরি মিলে তো বাদুর বান্দরাই, তুলসী পূজনসে হরি মিলে তো মই পুজু তুলসী ঝাড়, পত্থর পূজনেসে হরি মিলে তো মই পুজু পাহাড়, তৃণ ভকসে হরি মিলে তো বহুত মৃগী অজা, শ্রী ছোড়নসে হরি মিলে তো বহুত রহে রহি খোঁজা, দুধ পিনেছে হরি মিলে তো বহুত বৎস বালা, মীরা কহে বিনা প্রেমেসে না মিলে নন্দ লালা। ভাদুরী মহাশয় সেখানে যোগাসনে বসেছিলেন। সেখানে তার পাদুকার কাছে কয়েকজন শিষ্য কিছু প্রণামী রাখলেন। ভারতে প্রচলিত ভারতে প্রচলিত এই রূপ শ্রদ্ধা নিবেদনের অর্থ এই যে শিষ্য তার পার্থিব সকল সম্পদ গুরু পদতলে সমর্পণ করলেন। কৃতজ্ঞ বন্ধুরা ভগবানেরই ছদ্মরূপে নিজ সন্তানদের দেখাশোনা করেন। পিতৃ প্রতিম সেই মহর্ষির নিকট হতে বিদায় নিয়ে গিয়ে একদৃষ্টে চেয়ে চেয়ে তার এক শিষ্য উচ্ছ্বসিত আবেগে বলে উঠলেন, গুরুদেব, আপনার তুলনা পাওয়া ভার। ভগবানের খোঁজে আপনি ঐশ্বর্য নিজের সুখ সব ত্যাগ করে এসে আজ আমাদের জ্ঞান বিলাচ্ছেন, সত্যি অদ্ভুত। সকলেই জানতো যে একান্ত মনে যোগমার্গ অবলম্বন করবার জন্য ভাদুরী মহাশয় বাল্যকাল থেকেই তাদের বংশের বিরাট ঐশ্বর্য অতি অবহেলায় ত্যাগ করে চলে এসেছেন। সাধু প্রবর মৃদু ভৎসনার সঙ্গে বললেন, তুমি ঠিক উল্টো কথা বলছো বাপু। আমি সামান্য গোটা কত টাকা একটা সংসার সুখ ত্যাগ করে চলে এসেছি বটে, কিন্তু তার বদলে কি পেয়েছি জানো? অপার ভূমানন্দের
অনন্ত সাম্রাজ্য। তাহলে কি করে আমি সব ত্যাগ করলাম বলো? সম্পদ বিলিয়ে দেবার আনন্দ আমি জানি, সেটাকে কি ত্যাগ বলে? অদূরদর্শী সাংসারিক লোকেরাই বরং ত্যাগী, কারণ তারা সামান্য গোটাকতক সংসারের খেলনার লোভে তাদের অতুলনীয় দিব্য ঐশ্বর্য ত্যাগ করে বসে থাকে। ত্যাগের এই সবিরোধী ব্যাখ্যা শুনে আমি হাসতে লাগলাম। এই ব্যাখ্যার জোরে সাধু ভিখারীরা কুবেরের ঐশ্বর্য পায়, আর ধনগর্বী কোটিপতিরা সব নিজেদের অজ্ঞাতসারে শহীদ হয়ে যায়। তিনি আবার বলতে শুরু করলেন, জানলে ঈশ্বরের বিধানে আমাদের ভবিষ্যতের জন্য যে কোনো বীমা কোম্পানির চেয়ে বেশ ভালোভাবেই ব্যবস্থা করা আছে। সাধক শ্রেষ্ঠর এই কথাগুলি ছিল তার ব্যক্তিগত বিশ্বাসের প্রত্যক্ষ উপলব্ধিজাত সত্য। বাহ্য নিরাপত্তার উপর বিশ্বাস করে সংসারীর লোক অনিশ্চিত বিশ্বাস নিয়ে বসে থাকে। তাদের ক্লিষ্ট চিন্তা সকল তাদের কপালে কাটা দাগের মতো ফুটে আছে। যিনি আমাদের প্রথম নিঃশ্বাস নেবার সঙ্গে সঙ্গে বায়ু, মাতৃদুগ্ধ প্রভৃতির ব্যবস্থা করে রেখেছেন, তিনি তার ভক্তদের দিনের পর দিন কি করে রক্ষে করতে হয় সে ব্যবস্থা জানেন বৈকি। স্কুলের ছুটির পর সেই সাধুর কাছে আমার রোজ যাতায়াত চলতে লাগলো। নীরব উৎসাহ তিনি আমার প্রত্যক্ষ অনুভব লাভে সাহায্য করতেন। একদিন তিনি আমাদের বসত বাড়ি থেকে কিছুটা দূরে রামমোহন রায় রোডে উঠে গেলেন। তার ভক্তি শিষ্যগণ সেখানে নগেন্দ্র মঠ নামে একটি নতুন আশ্রম স্থাপন করেছেন। যদিও এটা আমার এক কাহিনীর কয়েক বছর পরের কথা, তবু ভাদুরী মশাইয়ের শেষ কথাগুলো এখানে একবার উল্লেখ করব। পশ্চিমে যাবার অব্যবহিত পূর্বে আমি তার কাছে বিদায় আশীর্বাদ নেবার জন্য নতজানু হয়ে বসতেই তিনি বললেন, বাবা, আমেরিকায় যাও, ভারতের প্রাচীন গৌরবই হোক তোমার বিজয় বর্ম। স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার কপালে বিজয় তিলক। দেশ বিদেশের মনীষীরা তোমার সাদরে বরণ করে নেবেন, তা দেখে নিও। সপ্তম পরিচ্ছেদ এখানেই পাঠ এখানেই শেষ করলাম। এবার আমি শুরু করছি অষ্টম পরিচ্ছেদ। ভারতের মহান বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসুর বেতার আবিষ্কার মার্কিনীর আগে হয়েছিল। এই চাঞ্চল্যকর উক্তি শুনে একটু এগিয়ে দেখলাম যে ফুটপাতের উপর কয়েকজন অধ্যাপক বৈজ্ঞানিক বিষয় আলোচনা করছেন। তাদের সঙ্গে আলোচনায় যোগদানের অভিপ্রায় যদি আমার জাতীয় গর্ব প্রণোদিত হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি দুঃখিত। ভারতে যে কেবল দর্শন শাস্ত্রেই নয়, পদার্থবিদ্যাতেও অগ্রণী ভূমিকা নিতে পারে, এমন প্রমাণ আমাকে খুবই আগ্রহী করে তোলে। জিজ্ঞাসা করে বসলাম, তার মানে কি মশাই? অধ্যাপকটি অনুগ্রহ করে ব্যাখ্যা করে বোঝালেন, বসু মহাশয় সর্বপ্রথম বেতার তরঙ্গ গ্রহণ যন্ত্র এবং বৈদ্যুতিক তরঙ্গ প্রতিসরণ নির্দেশক যন্ত্র আবিষ্কার করেন। কিন্তু আমাদের এই ভারতীয় বৈজ্ঞানিকটি তার আবিষ্কার ব্যবসায় অর্থোপার্জনের কাজে লাগাননি। সত্যের তিনি অজৈব হতে জৈব জগতে তার মনোযোগ নিবেশিত করেন। উদ্ভিদ শারীর তত্ত্ববিদ হিসাবে তার যুগান্তকারী আবিষ্কার, এমনকি পদার্থবিদ হিসাবে তার মৌলিক গবেষণাকেও ছাড়িয়ে গেছে। অধ্যাপক মহাশয়কে তার ব্যাখ্যার জন্য বিনীত ধন্যবাদ দিতে তিনি বললেন, মহান বৈজ্ঞানিক প্রেসিডেন্সি কলেজে আমারই এক সহকর্মী অধ্যাপক। তারপর দিনেই আমি সেই ঋষি পুরুষ জগদীশচন্দ্রের বাড়িতে উপস্থিত হলাম। আমাদের গড়পার রোডের বাড়ির কাছেই তার বাড়ি। দূর থেকে বরাবর আমি তাকে শ্রদ্ধা করে আসছি। গম্ভীর প্রশান্ত সৌম্যমূর্তি বসু মহাশয় আমাদের সাদরে অভ্যর্থনা করলেন। 50-এর কোঠায় তার বয়স, সুন্দর সুঠাম দেহ, ঘন চুল, প্রশস্ত কপাল, চোখ দুটিতে স্বপ্নদ্রষ্টার আবেশময় দৃষ্টি, সুস্পষ্ট কণ্ঠস্বর তার জীবনব্যাপী বৈজ্ঞানিক প্রাকৃতির পরিচায়ক।
জগদীশচন্দ্র বললেন, আমি সম্প্রতি পশ্চিমের বিজ্ঞান সভাগুলিতে যোগদান করে ফিরছি। সকল জীবজগতের এক অবিভাজ্য অখণ্ড প্রাণীর ঐক্য প্রদর্শক আমার আবিষ্কৃত সূক্ষ্ম যন্ত্রগুলির বিষয়ে সেখানকার সভ্যগণ প্রভূত আগ্রহ প্রকাশ করেছেন। জগদীশ বসুর আবিষ্কৃত ক্রেস্কোগ্রাফ যন্ত্র বস্তুকে 1,000,000 গুণ বড় করে দেখাতে পারে। অণুবীক্ষণ যন্ত্রের কেবলমাত্র কয়েক হাজার গুণ বড় দেখায়। তাইতেই এই জীববিদ্যার গুরুত্বপূর্ণ প্রেষণা এনে দিয়েছে। ক্রেস্কোগ্রাফ যন্ত্র নানা দিকে অগণিত পথ উন্মুক্ত করে দিয়েছে। বললাম, আপনি মশাই বিজ্ঞানের নৈর্বৃত্ত হাত দিয়ে পূর্ব ও পশ্চিমের দ্রুত মিলন ঘটাতে যথেষ্টই সাহায্য করেছেন। বসু মহাশয় শুরু করলেন, কেমব্রিজ আমার পড়াশোনা কেমব্রিজে আমার পড়াশোনা। পশ্চিমে যেভাবে তত্ত্বের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষামূলক সত্য নির্ধারণ করা হয় তা অতীব প্রশংসনীয়। এই রকম পরীক্ষামূলক পদ্ধতি আর সেই সঙ্গে অন্তর্দৃষ্টি পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আর এটাই আমার প্রাচ্যের উত্তরাধিকার। মুখ জড় প্রকৃতির মৌন গুণ্ঠন উন্মোচন করতেই আজ তারাই একসঙ্গে আমার সাহায্য করেছেন। আমার ক্রেস্কোগ্রাফের শতপ্রকাশ লিপিগুলো এমনকি দারুণ সন্দেহবাদীদেরও কাছেও প্রমাণ করে দিয়েছে যে উদ্ভিদেরও সংবেদনশীল স্নায়ু ব্যবস্থা ও বিচিত্র ভাবা ভাবাবেগময় জীবন আছে। প্রাণী জগৎ যেমন প্রেম, ঘৃণা, আনন্দ, ভয়, সুখ, বেদনা, উত্তেজনা প্রভৃতিতে সাড়া দেয়, উদ্ভিদ জগৎও সেইভাবেই সাড়া দিয়ে থাকে। অধ্যাপক মশাই, এই নিখিল বিশ্ব সৃষ্টির মধ্যে যে অপূর্ব প্রাণস্পন্দন আপনার আগমনের পূর্বে, তা কেবল কবি কল্পনারই মধ্যে নিবিদ্ধ ছিল। আমি এক সাধুকে জানতাম, তিনি যখন ফুল তুলতেন না, বলতেন, গোলাপ কুঞ্জকে তার সৌন্দর্যের সমারোহ থেকে বঞ্চিত করব কেন? আমার নিষ্ঠুর চয়নে কি এর মহিমার অপহরণ ঘটানো উচিত হবে? আপনার আবিষ্কার তার এই দরদী কথাগুলির সত্যতাকে অক্ষরে অক্ষরে প্রমাণিত করেছে। সত্যের সঙ্গে কবির মধুর অন্তরঙ্গ সম্পর্ক। কিন্তু বিজ্ঞানী সে পথে অগ্রসর হন স্থূলভাবে। একদিন আমার পরীক্ষাগারে এসে ক্রেস্কোগ্রাফের অবিসম্পাদিত প্রমাণ সব দেখে যেও। সকৃতজ্ঞ চিত্তে আমি তার আমন্ত্রণ গ্রহণ করে প্রস্থান করলাম। পরে শুনেছিলাম যে উদ্ভিদ তত্ত্ববিদ বসু মহাশয় প্রেসিডেন্সি কলেজ ছেড়ে দিয়ে কলকাতায় একটি গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার সময় আমি উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেছিলাম। শত শত উৎসাহী লোক সেই উপলক্ষে মন্দিরে গিয়েছিলেন। নতুন বিজ্ঞান মন্দিরের অপূর্ব কারুকার্য আর তার আধ্যাত্মিক প্রতীকের দর্শনে আমি মোহিত হয়ে গিয়েছিলাম। সম্মুখের প্রবেশদ্বারে দেখা গেল কোনো এক সুদূর তীর্থক্ষেত্রে হতে আনিত বহু শতাব্দীর প্রাচীন এক স্মৃতিচিহ্ন। পদ্মাকৃতি ফোয়ারার পিছনে মশাল হাতে এক খোদিত কল্যাণী মূর্তি। অনির্বাণ জ্ঞানালোক বর্তিকার চিরবাহিকা নারীর প্রতি ভারতীয় শ্রদ্ধার অপূর্ব নিদর্শন। উদ্যানের মধ্যে একটি ক্ষুদ্র মন্দির, প্রকৃতির লীলাতীতে অপরূপে প্রতি উৎকৃষ্ট। বেদিতে কোনো মূর্তির অনুপস্থিতি দেবতার নিরুপাধি ভাবেরই দত্ত। আজকের অনুষ্ঠান উপলক্ষে প্রদত্ত জগদীশচন্দ্রের নিম্নলিখিত বাণী শুনে মনে হলো যেন ভাবানুপ্রাণিত প্রাচীন কোনো ঋষির মুখ হতে তা নিঃসৃত হয়েছে। আজ এই প্রতিষ্ঠানকে আমি শুধু পরীক্ষাগার রূপেই নয়, প্রকৃত মন্দির রূপে উৎসর্গ করলাম। তার শ্রদ্ধাপ্লুত গম্ভীর বাণী তখন সেই জনপূর্ণ সভাগৃহের উপর এক দৃশ্যের আবরণ বিস্তার করলো।
আমার গবেষণার কাজে চালাবার সময় আমার অজ্ঞাতসারে আমি পদার্থবিদ্যা ও শারীরবৃত্তের সীমারেখায় উপস্থিত হয়ে পড়ি। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে ওই সীমারেখা ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে, আর চেতন ও অচেতন রাজ্যের সংযোগস্থলে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। অজৈব পদার্থকে জড় ছাড়া অন্য কিছু ভাবা হয় না। বহু বৈচিত্র্যময় শক্তির ক্রিয়া এতে অপূর্ব শিহরণ জাগিয়ে তোলে। দেখলাম একই রকম প্রক্রিয়াতে ধাতু, উদ্ভিদ, প্রাণী সব একই সাধারণ নিয়মের অধীনে নিয়ে আসে। তারা সকলেই একই রকমের ক্লান্তি আর অবসাদ বোধ করে। একই রকমের তাদের আরোগ্য লাভ ও আনন্দ শিহরণ, অথবা মরণে একই রকম চিরস্থায়ী স্থির নিস্পন্দ ভাব দেখা যায়। এই বিরাট সর্বজনীন ঐক্যে বিস্মিত অভিভূত হয়ে প্রচুর আশার সঙ্গে আমি আমার পরীক্ষার প্রমাণসিদ্ধ ফলগুলি রয়্যাল সোসাইটির গোচরীভূত করি। কিন্তু সেখানে উপস্থিত শরীরতত্ত্ববিদেরা আমার উপদেশ দিয়ে বললেন যে আমি যেন আমার অনুসন্ধানে পদার্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ রাখি, যেখানে আমার সাফল্য সুনিশ্চিত। আমি যেন তাদের সংরক্ষিত ক্ষেত্রে প্রবেশের চেষ্টা না করি। আমি হয়তো অজ্ঞাতসারে এক রকমের জাতিভেদের এলাকায় ঢুকে পড়ে বোধহয় তাদের শিষ্টাচার লঙ্ঘন করে ফেলেছিলাম। এতে অজ্ঞানে একটা ধর্মের গোড়ামি গোছরে যিনি জিনিসও বর্তমান ছিল, যাতে করে বিশ্বাসের সঙ্গে অজ্ঞতার একটা তালগোল পাকিয়ে যায়। আমরা প্রায় ফুলের আমরা প্রায় ফুলে ফুল যাই যে যিনি চির বিবর্তনশীল সৃষ্টির সৃষ্টির হস্যে সৃষ্টির হস্যে আমাদের ঘিরে রেখেছেন। তিনি আমাদের অনন্তরের মাঝে জিজ্ঞাসা ও উপলব্ধির ইচ্ছাও স্থাপন করেছেন। অন্যের কাছে অন্যের কাছে থেকে বহুদিনের ভ্রান্তির মাধ্যমে জানতে পেরেছিলাম যে বিজ্ঞান তপস্বীর জীবন অন্তর্হীন সংগ্রামে পরিপূর্ণ। লাভ, ক্ষতি, সাফল্য, ব্যর্থতা একই রকম ভেবে নিয়ে তাদের নিজ জীবন উৎসর্গ করতে হয়। একসময় পৃথিবীর বিশিষ্ট বিজ্ঞানের সমিতিগুলি আমার তত্ত্ব আর তার পরীক্ষার ফলগুলিকে স্বীকৃত জানালেন এবং বিজ্ঞানের ভারতের অবদানের গুরুত্বকেও স্বীকার করে নিলেন। সংকীর্ণ বা সীমাবদ্ধ কোনো কিছু কি ভারতীয় মন মননকে কোনোদিন সন্তুষ্ট করতে পেরেছে? অবিচ্ছিন্ন প্রাণবন্ত ঐতিহ্য আর পুনরুজ্জীবনের প্রাণশক্তির দৌলতে এই ভার ভারতভূমি বহু পরিবর্তনের ভিতর দিয়ে পুনর্বিন্যস্ত হয়েছে। আপাত মনোহর আর সাময়িক পুরস্কারের আকর্ষণ দূরে ফেলে রেখে ভারতবাসীরা সর্বদাই জীবনের সর্বোচ্চ আদর্শ উপলব্ধির সন্ধান করেছে, আর তা করেছে নিষ্ক্রিয় ত্যাগ নয়, সক্রিয় সংগ্রামের ভিতর দিয়ে। যে দুর্বল, যে সংগ্রামকে প্রত্যাখ্যান করে কিছুই পায়নি, তার আর ত্যাগ করবারও কিছু থাকে না। চেষ্টার মধ্যে দিয়ে যিনি জয়লাভ করেছেন তিনি কেবল তার বিজয় লব্ধ অভিজ্ঞতার ফল দান করে জগতে সমৃদ্ধ করতে পারেন। জড়বস্তুর প্রতিক্রিয়া এবং উদ্ভিদ জগতের অপ্রত্যাশিত রহস্য রহস্যদ ঘটনের কাজ যা বসু বিজ্ঞান মন্দিরে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, তা পদার্থবিদ্যায়, শরীরতত্ত্বে, চিকিৎসা, কৃষি, এমনকি মনোবিদ্যার গবেষণা ক্ষেত্রেও বিস্তৃত এলাকা উন্মুক্ত করে দিয়েছে। যেসব সমস্যার সমাধান করা এতদিন অসাধ্য বলেই বিবেচিত হতো, তারাও এখন পরীক্ষামূলক অনুসন্ধানের সীমার মধ্যে এসে পড়েছে। কিন্তু নিশ্চিতভাবে সত্য নির্ণয় ছাড়া তো আর চরম সাফল্য লাভ করা যায় না। কাজেই আমায় পরিকল্পিত সূক্ষ্মানুভূতি সম্পূর্ণ যন্ত্রসমূহের সুদীর্ঘ শ্রেণী আপনার সামনেই বাইরের ঘরে নিজ নিজ আধারে রাখা আছে। তারা হচ্ছে বাস্তবতার আপাতপ্রতীয়মান
ভ্রান্তিজনক সাদৃশ্য হতে অদৃশ্য প্রকৃত সত্তাকে খুঁজে বার করতে আর মানুষের সংকীর্ণ বুদ্ধির সীমা অতিক্রম করতে অবিরাম ধৈর্য, শ্রম আর উপায় উদ্ভাবনের সুদীর্ঘ প্রচেষ্টারই সাক্ষী। সকল সৃজনশীল বিজ্ঞানী জানেন যে আসল পরীক্ষাগার হচ্ছে মন, যেখানে মায়ার অন্তরাল হতে তারা প্রকৃত সত্য বিধিগুলি উদ্ঘাটন করেন। এখানে প্রদত্ত বক্তৃতা কোনো বিষয়ের পূর্ব জ্ঞানের চর্বিত চর্বণ হবে না। তারা ঘোষণা করবে সেই সব নতুন আবিষ্কার যা এই মন্দিরে আজ সর্বপ্রথম প্রদর্শিত হবে। ইনস্টিটিউটের গবেষণা কার্যের বিবরণী নিয়মিত প্রকাশের মাধ্যমে ভারতের এই সব অবদানগুলির পৃথিবীর সর্বত্রই পৌঁছতে পারবে, আর তা জনসাধারণের সম্পত্তি হবে। এদের উপর কখনো কোনো পেটেন্ট নেওয়া হবে না। আমাদের জাতীয় কৃষ্টির ঐতিহ্য হলো এই যে কেবলমাত্র ব্যক্তিগত লাভের জন্য আমরা যেন জ্ঞানের মর্যাদাহানি থেকে চিরতরে মুক্তি থাকি। আর এটাও আমার ইচ্ছে যে এই বিজ্ঞান মন্দিরের সমস্ত সুযোগ সুবিধা যতদূর সম্ভব সকল দেশের গবেষণারই যেন লাভ করতে পারেন। এত দ্বারা আমি আমার দেশে প্রাচীন প্রথারই অনুসরণ করতে চেষ্টা করছি। ২৫০০ বছর আগেও ভারতবর্ষে তার প্রাচীন বিশ্ববিদ্যালয় সকল নালন্দা ও তক্ষশিলায় পৃথিবীর নানা দেশ থেকে আগত বিদ্যার্থীদের সাদর সম্ভাষণ জানিয়েছিল। যদিও বিজ্ঞান প্রাচ্য বা প্রতীচ্য কোনো দেশ বিশেষের নয়, বরং সর্বজননীয়তায় তা বিশ্বজনীন, তথাপি ভারতবর্ষের জগতে তার বিরাট অবদানের জন্য বিশেষভাবে উপযুক্ত। ভারতের উজ্জ্বল চিন্তাধারা যা আপাতত বিরোধী ঘটনাবলী থেকে নতুন ধারাকে দৃঢ়রূপে প্রতিষ্ঠা করতে সক্ষম, তা গভীর একাগ্রতার অভ্যাসের কারণে সংযত। এই সংযমেই কিন্তু মনে অসীম ধৈর্যের সঙ্গে সত্যানুসন্ধান করার শক্তি যোগায়। জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক এই শেষ কথাগুলিতে আমার চোখে জল এসে গেল। ধৈর্য কথাটা কি ভারতবর্ষে এই নামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নয়, যা মহাকাল ও ঐতিহাসিকদের সমানভাবে বিভ্রান্ত করে? প্রতিষ্ঠা দিবসের কিছুদিন পরেই আমি আবার ওই গবেষণা কেন্দ্র দেখতে গিয়েছিলাম। সুবিখ্যাত উদ্ভিদ তত্ত্ববিদ মহাশয় তার প্রতিশ্রুতি স্মরণ করে তার নিঃশব্দ পরীক্ষাগারে আমায় নিয়ে গেলেন। তারপর একটা পরীক্ষা শুরু করে বললেন, আমি এই ফার্ন গাছের সঙ্গে আমার ক্রেস্কোগ্রাফ লাগিয়ে দিচ্ছি। এ আকারকে বহুগুণ বাড়িয়ে দেখায়। ওই অনুপাতে যদি শামুকের গতি বাড়িয়ে দেখানো যায় তবে তাকে এক্সপ্রেস ট্রেনের মতো দৌড়তে দেখা যাবে। পর্দার উপর খুব বড় করে প্রতিফলিত ফার্ন গাছের ছায়ার উপর আমার সাগ্র দৃষ্টি আবদ্ধ হলো। জীবনের সূক্ষ্ম স্পন্দন এখন বেশ স্পষ্টই দেখতে পাওয়া গেল। আমার মুগ্ধ চোখের সামনে গাছটি অতি ধীরে ধীরে বাড়তে লাগলো। বৈজ্ঞানিক মহাশয় ফার্ন গাছটির ডগার উপর একটি ছোট ধাতুখণ্ড ছুঁয়ে দিলেন। নীরব বৃদ্ধির অঙ্গ সঞ্চালন হঠাৎ বন্ধ হয়ে গেল। দণ্ডটি সরিয়ে নিতে আবার বৃদ্ধির মুখচ্ছন্দ শুরু হয়ে গেল। বসু মহাশয় বললেন, দেখলেন তো বাইরের যৎসামান্য বাধাও সুবেদী কোষগুলির পক্ষে কি রকম ক্ষতিকর। চেয়ে দেখুন, এবার আমি ক্লোরোফর্ম প্রয়োগ করব, তারপর তার প্রতিষেধকও দেব। ক্লোরোফর্ম দেওয়ার ফলে গাছের বৃদ্ধি রোধ হয়ে গেল। প্রতিষেধকের ক্রিয়াতে আবার তা পুনর্জীবিত হলো। পদার্থ প্রতিফলিত বৃদ্ধির সময়কার স্পন্দনগুলি চলচ্চিত্রের কাহিনীর চেয়েও আমাকে বেশ মুগ্ধ করে রেখেছিল। বসু মহাশয় এক্ষেত্রে সিনেমার খল চরিত্রের মতো। ফার্ন গাছটার এক অংশের ভিতর একটা তীক্ষ্ণ যন্ত্র প্রবেশ করিয়ে দিলেন। যন্ত্রণাজনিত আক্ষেপে স্পন্দন দেখা গেল।
কাণ্ডের একাংশ দিয়ে যখন তিনি একটা খুর চালিয়ে দিলেন, ছায়াটা তখন ভয়ানক কাঁপতে লাগলো। অবশেষে মৃত্যুর শেষে ছটফটানির মধ্যে দিয়ে একসময় নিথর হয়ে গেল। একটা সতৃপ্ত হাসির সঙ্গে পুনর্জীবনের কৌশল দেখাতে দেখাতে আচার্য জগদীশচন্দ্র বসু মহাশয় বললেন, একটা প্রকাণ্ড গাছকে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে আমি সাফল্যের সঙ্গে স্থানান্তরিত করতে পেরেছিলাম। সাধারণত এই রকম বিরাট বনস্পতিকে স্থানান্তরিত করতে গেলেই অতি শীঘ্র তা মারা যায়। গাছেদেরও যে সংবহন তন্ত্র আছে, আমার সূক্ষ্ম যন্ত্রের রেখাচিত্রগুলো তা প্রমাণ করেছে। তাদের রস সঞ্চালন ক্রিয়া ঠিক প্রাণীদের রক্ত সঞ্চালন ক্রিয়ার অনুরূপ। বৃক্ষরই ঊর্ধ্বগতি কৈশিক আকর্ষণেরই মতো সাধারণ কোনো যান্ত্রিক কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। একটা সজীব কোষের ক্রিয়ারূপে ক্রেস্কোগ্রাফের দ্বারাই এর রহস্যের সমাধান হয়েছে। গাছের তলা অবধি নামানো একটা গোলাকৃত নল থেকে সর্পিল গতিতে ঢেউগুলো বেরোয়, আর সেইটাই আসলে হৃৎপিণ্ডের কাজ করে। যতই আমরা গভীরভাবে লক্ষ্য করি, ততই এ প্রমাণ অত্যন্ত আশ্চর্য বলে মনে হয় যে একটি সর্বাঙ্গীন পরিকল্পনা প্রকৃতির নানা বিচিত্র রূপকে এক সূত্রে গেঁথে রেখেছে। বসু মহাশয় নিজের তৈরি আর একটি যন্ত্র দেখিয়ে বললেন, এবার আমি আপনাকে এক টুকরো টিনের ওপর কতগুলো পরীক্ষার দেখাবো। বাইরে থেকে আঘাতে ধাতুর ভিতরের প্রাণশক্তি অনুকূল অথবা প্রতিকূল ভাবে ক্রিয়া প্রকাশ করে। কালির দাগের সাহায্যে বিভিন্ন প্রতিক্রিয়ার ফল দেখা যাবে। গভীর অভিনিবেশের সঙ্গে আমি অনুপরমাণুর গঠনগুলির তরঙ্গ বৈশিষ্ট্যের রেখাচিত্র দেখতে লাগলাম। যখন আচার্য মহাশয় টিনে ক্লোরোফর্ম প্রয়োগ করলেন, স্পন্দনশীল দাগগুলি তখনই থেমে গেল। ধীরে ধীরে ধাতুটি স্বাভাবিক অবস্থা ফিরে পাওয়ার পর আবার সেগুলি চালু হলো। বসু মহাশয় খানিকটা বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করলেন। টিনে স্পন্দনশীলতা থামার সঙ্গে সঙ্গে সুচিলেখনীয় নাটকীয় ভাবে রেখাচিত্রের ওপর মৃত্যুর পরোয়ানা লিখে দিল। স্যার জগদীশচন্দ্র বললেন, বসু মহাশয় আবিষ্কৃত যন্ত্রগুলির দ্বারা প্রমাণিত হয়েছে যে কাঁচি বা যন্ত্রপাতিতে ব্যবহৃত ইস্পাত ক্লান্তির অধীন, আর তারা সাময়িক বিশ্রাম পেলে পুনরায় কর্মক্ষমতা লাভ করেন। ধাতুর মধ্যেকার প্রাণস্পন্দন, বৈদ্যুতিক প্রবাহ বা বিপুল চাপ প্রয়োগে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এমনকি লোপ পর্যন্ত পায়। অক্লান্ত কর্মকুশলতার মুখর নিদর্শন স্বরূপ গৃহ মধ্যে রক্ষিত সেই অগণিত আবিষ্কারগুলি আমি চারদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। বসু মহাশয়কে বললাম, মশাই, অত্যন্ত দুঃখের বিষয় এই যে আপনার অদ্ভুত যন্ত্রপাতির ব্যবহারের পূর্ণতর সুযোগ নিয়ে কৃষিকার্যে ব্যাপক উন্নতি আরো দ্রুত হয়ে উঠতে পারছে না। গাছের বৃদ্ধির উপর নানা রকম সারের প্রভাব দেখবার জন্য এদের মধ্যে কত কত কতগুলোকে ল্যাবরেটরিতে চট করে পরীক্ষা করে দেখবার কাজে কি লাগানো যায় না? তিনি বললেন, আপনি ঠিক বলেছেন। ভবিষ্যতে মানুষ বসু আবিষ্কৃত যন্ত্রগুলির ব্যবহারের অগণিত উপায় তৈরি করবে। বৈজ্ঞানিক কদাচিৎ তাদের পরিশ্রমের পুরস্কার তৎক্ষণিক প্রায় সৃজন প্রতিষ্ঠায় আনন্দই তাদের কাছে যথেষ্ট। অক্লান্ত কর্মী নিরলস ঋষি প্রতিম বৈজ্ঞানিকের প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা আর কৃতজ্ঞতা নিবেদন করে আমি বিদায় নিলাম। ভাবলাম, তার আশ্চর্য প্রতিভার উদ্ভাবনী শক্তি কখনো কি হ্রাস পেতে পারে? কালের অগ্রগতির সঙ্গে সঙ্গে তা কখনো হ্রাস পায়নি। রেজোনেন্ট কার্ডিওগ্রাফ নামে একটি জটিল যন্ত্র আবিষ্কার করে জগদীশচন্দ্র বসু মহাশয় নানা জাতীয় ভারতীয় বৃক্ষের বিস্তৃত গবেষণায় নিযুক্ত হন। প্রয়োজনীয় ঔষধের একটা বিরাট
অনাবিষ্কৃত ভেষজ তালিকাতাই থেকে বেরিয়ে আসেন। কার্ডিওগ্রাফ যন্ত্রটি এমন নিখুঁতভাবে তৈরি হয়েছিল যে তাতে সেকেন্ডে শতাংশ রেখাচিত্র পরিস্ফুট হয়। বৃক্ষ, প্রাণী এবং মনুষ্য শরীরের সূক্ষ্ম স্পন্দন সকল রেজোনেন্ট পরিমাপ করতে পারে। সুবিখ্যাত উদ্ভিদ তত্ত্ববিদ ভবিষ্যদ্বাণী করেছেন যে তার আবিষ্কৃত কার্ডিওগ্রাফ ব্যবহার প্রাণীগণের পরিবর্তে বৃক্ষেরও অঙ্গচ্ছেদ পাওয়া যাবে। তিনি বললেন, একই সময়ে একটা বৃক্ষ বা একটি প্রাণীকে একই ওষুধ দেওয়াতে পাশাপাশি লেখা প্রতিলিপিতে তাদের ফলের এক আশ্চর্য রকম সাদৃশ্য দেখতে পাওয়া যায়। মানুষের মধ্যে যা কিছু আছে তার সবকিছুই পূর্বাভাস গাছের ভিতরও আছে। উদ্ভিদের উপর পরীক্ষা নিরীক্ষা থেকে জীবজন্তু ও মানুষের অনেক দুঃখ কষ্ট দূর করা সম্ভব হবে। তারপর বেশ কয়েক বছর বাদে বসু মহাশয় বৃক্ষ সম্বন্ধীয় যুগান্তকারী আবিষ্কার অন্যান্য বৈজ্ঞানিকদের দ্বারাও সমর্থিত হয়েছে। 1938 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিবরণ নিউ ইয়র্ক টাইমসে নিম্নলিখিতভাবে প্রকাশিত হয়। গত কয়েক বছরের মধ্যে এটা নির্ধারিত হইয়াছে যে যখন তন্ত্রিকা সকল মস্তিষ্ক ও শরীর অন্যান্য অংশের মধ্যে সংবাদ বহন করে তখন তাতে ক্ষুদ্র বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন হয়। এই সকল প্রবাহ সূক্ষ্ম গ্যালভানেমিটার যন্ত্রে পরিমাপ করা হইয়াছে এবং আধুনিক বিবর্ধনকারী যন্ত্রের সাহায্যে লক্ষ লক্ষ গুণ পরিবর্তিত করা হয়েছে। জীবন্ত প্রাণী অথবা মানব দেহের তন্ত্রিকা তন্তুর মধ্যে দিয়ে শক্তি প্রবাহ অনুসন্ধান করিবার জন্য আজও পর্যন্ত কোনো সন্তোষজনক প্রণালী উদ্ভাবিত হয় নাই, কারণ এই সকল শক্তি প্রবাহ অত্যন্ত দ্রুত বেগে ধাবিত হয়। ডাক্তার কে এস কোল এবং ডাক্তার এইচ এ কার্টিস তাদের রিপোর্টে প্রকাশ করিয়াছেন যে নিটেলা নামক মিঠা জলের গাছ যাহা সাধারণত রঙিন মাছের কাচের পাত্রে ব্যবহৃত হয় তাহা একটি তান্ত্রিকা তন্তুর সহিত প্রকৃতপক্ষে অভিন্ন। উপরন্তু তাহারা এও দেখিয়াছেন যে নিটেলার তন্তুগুলি উত্তেজিত হইলে বিদ্যুৎ তরঙ্গ উৎপাদন করে, যাহা একমাত্র গতি ভিন্ন প্রাণী ও মানব তান্ত্রিকা তন্তুর সহিত সর্বতোভাবে সমান। গাছের তন্ত্রিকার বিদ্যুৎ প্রবাহ প্রাণীদিগের অপেক্ষা বহু গুণে শ্লথ। এই আবিষ্কার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ তন্ত্রিকার বৈদ্যুতিক প্রবাহের ধীরগতি চিত্র তুলিবার উপায় স্বরূপ বলিয়া গ্রহণ করিয়াছেন। জড় ও মনের প্রান্তরেখার সুরক্ষিত গূঢ় তত্ত্বের সংকেতলিপি উদ্ধারে নিটেলা চারা হয়তো রসেটা স্টোন হয়ে উঠতে পারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের এই আদর্শবাদী বৈজ্ঞানিক অন্তরঙ্গ বন্ধু ছিলেন। কবিগুরু নিম্নলিখিত কয়েকটি ছত্র তারই নামে উৎসর্গ করেছেন। হে তপস্বী, ডাকো তুমি সামমন্ত্রে, জলোদ্গর্জনে, উত্তিষ্ঠত নিবোধত, ডাকো শাস্ত্র অভিমানী জনে। পাণ্ডিত্যের পণ্ডতর্ক হতে সুবৃহৎ বিশ্বতলে, ডাকো মোর দাম্ভিকেরে, ডাক দাও তব শিষ্য দলে, একত্রে দ্বারা তারা তব হোম হুতাগ্নি ঘিরিয়া, আরোবার এ ভারতে আপনাতে আসুক ফিরিয়া, নিষ্ঠা শ্রদ্ধার ধ্যানে বসুক সে প্রমত্ত চিত্তে, লোভহীন দণ্ডহীন শুদ্ধ শান্ত গুরু বেদিতে। অষ্টম পরিচ্ছেদ পাঠ এখানেই শেষ হলো। জয় গুরুজি, শুক্রানা গুরুজি, অনন্তম অনন্তম শুক্রানা, শুক্রানা গুরুজি, শুক্রানা। ধন্যবাদ নবনীতা পোদ্দার আন্টি আজকের পরিচ্ছেদ পাঠ শেষ করার জন্য।
বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল জয়েন করেছেন। আমি বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেলকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করার আগে সবাইকে অনুরোধ করব, কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করুন, তাহলে আপনাকে আমরা এনাবল করে দেব। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, মনে হচ্ছে এই পর্যায়ে কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই আপনারা হ্যান্ড রেজ করুন, যখনই সুযোগ হবে আপনাদের আমরা এনাবল করে দেব। বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল, আমি সপ্তম পরিচ্ছেদের দিকে একটু যেতে চাই আপনার এই পাঠের উপর আপনার অভিমত নেওয়ার আগে। এখানে একটা জায়গায় বলা হয়েছে, ইনফ্যাক্ট ফার্স্ট পেজেই পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের উল্লেখ করা হয়েছে। তো আপনি প্রথম দিন যখন অনুষ্ঠান শুরু করেছিলেন যোগের বিষয়ে টাচ করে গেছেন যতখানি সম্ভব, এবং পতঞ্জলিরও উল্লেখ করেছিলেন। তো আমি এখানে আপনার কাছ থেকে জানতে চাইবো একটুখানি, সবারই নিশ্চয়ই এই প্রশ্নটা থাকবে যে পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের বিষয়টা কি। এটা একটা দিক। তার আগে আমি ওই চ্যাপ্টারেই একটা ফুটনোট আছে, এই ফুটনোটটা আমি পড়ে দিচ্ছি। হয়তো সেনগুপ্ত আঙ্কেল যখন এক্সপ্লেন করবেন সমস্ত বিষয়গুলো, তখন ওনারও হয়তো সুবিধা হবে রেফারেন্স দিতে, এবং যারা শুনছেন তাদেরও হয়তো বিষয়গুলোকে রিলেট করতে অনেকটা সুবিধা হবে। এখানে একটা ফুটনোটে আছে যে 1928 সালে সোরবনের অধ্যাপক জুলে বোয়া বলেছিলেন যে ফরাসি মনোবিদগণ গবেষণার পর অতিমানস চেতনার বিষয় স্বীকার করেছেন, যা তার পরিপূর্ণ মহিমায় হচ্ছে ফ্রয়েডের কল্পিত অবচেতন মনের সম্পূর্ণ বিপরীত অবস্থা, যার বৃত্তগুলি মানুষকে প্রকৃতই মানুষ করে তোলে, কোনো অতি উন্নত জীবজন্তু নয়। ফরাসি পণ্ডিতটি ব্যাখ্যা করে বলেছিলেন যে উচ্চতর চেতনার উন্মেষের সঙ্গে কুইজম অথবা সম্মোহনকে মিশিয়ে ফেলা উচিত নয়। তাত্ত্বিকভাবে অতিমানস চেতনার অস্তিত্ব বহুদিন ধরেই স্বীকৃত হয়েছে। বস্তুত যা হচ্ছে ইমার্সন কথিত পরমাত্মা, যা সম্প্রতি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত হয়েছে। দি ওভারসোলে, ওভারসোল বলে একটা কিতাব, দি ওভারসোলে ইমার্সন লিখেছেন, মানুষ হচ্ছে মন্দিরের সিংহদ্বার, যেখানে সব জ্ঞান, সকল শুভ অবস্থিত। সাধারণভাবে আমরা যাকে মানুষ বলি, অর্থাৎ পানভোজনরত জীবনে প্রতিষ্ঠিত কাজের মানুষ, যে রূপে তাকে জানি, যেভাবে নিজেকে সে প্রকাশ করতে পারে না, বরং নিজেকে ভুলভাবেই প্রকাশ করে, তাকে আমরা সম্মান প্রদর্শন করি না। কিন্তু আত্মা, যার সে যন্ত্র, যাকে তার কর্মের ভিতর দিয়েই সে প্রকাশ করে, তার কাছেই আমাদের নতজানু হতে হয়। ঈশ্বরের সকল গুণ, আধ্যাত্মিক প্রকৃতির গভীরতার দিকে আমাদের একটা পাল্লা সর্বদাই উন্মুক্ত। সেনগুপ্ত আঙ্কেল, আপনাকে অনুরোধ করছি। জয় গুরুজি। প্রথমে আসি পাতঞ্জলি যোগসূত্র। যেই যোগের পদ্ধতি কথা বলা হয়েছে, যোগের তো অনেক কথার, অনেক ঋষি মনীষীরা এই যোগের উপর লিখে গেছে। যোগের অনেক ব্যাখ্যা আছে, অনেক অনেক গ্রন্থে যোগের ব্যাখ্যা আছে। যেরকম আমরা শিব পুরাণ দিয়ে শুরু করেছিলাম। এই জন্য শুরু করেছিলাম কারণ শিব পুরাণ পাঠ এর আগে হয়ে গেছে, সবাই এখানে জানে। সেরকম একজন মহাযোগী ছিলেন পাতাঞ্জল ঋষি, এবং ওনার একটি যোগের বই আছে, উনি যোগের উপর পুরো লিখেছেন। সেটা হচ্ছে পাতাঞ্জল যোগসূত্র। ওখানে অনেক যোগের পদ্ধতি লেখা আছে। বাবা রামদেব যে যোগ দেখান, বা আপনারা অনেকেই হয়তো করেন, যে যোগ আসন, সব পাতাঞ্জল যোগসূত্র থেকেই নেওয়া। ওখানে সব আসন লেখা আছে, যত আসন হয়। তো একটি যোগের উপর একটি উদ্বৃত্ত গ্রন্থ হচ্ছে পাতাঞ্জল যোগসূত্র, এবং
যোগ সব মানে ক্রিয়া যোগ বলি বা যাই বলি সব কিন্তু ওই একই ধারার বিভিন্ন বিভিন্ন রকম ভাবে হয়েছে। তো পাতাঞ্জল যোগসূত্র সেরকম একটি গ্রন্থ। আহ যোগের বই কেউ কিনবেন বা কিছু কিনবেন, জেনারেলি আপনারা পাতাঞ্জল যোগসূত্রেরই বইগুলো কেনা হয়। অষ্টাঙ্গ যে যোগ, তো উনি সে যোগের 8খানা ধারা দিয়ে যে 8খানা স্টেপস লিখেছে। সে স্টেপস হচ্ছে যেটা পাতাঞ্জল যোগসূত্রে আছে, শিব পুরাণে আছে। একটা হচ্ছে যম, মানে হচ্ছে ডিসিপ্লিন। কেউ কেউ যদি যোগ করে তার একটা লাইফের বেসিক ডিসিপ্লিন থাকবে, নিয়ম নিয়ম মেনে চলবে। তারপর হচ্ছে আসন। আসন মানে যে আসন আপনারা দেখেছেন, ভুজঙ্গ আসন, সর্বাঙ্গ আসন, এসব আসন লেখা আছে। পশ্চিমাত্য আসন, যত আসন হয়, ময়ূর আসন, সব আসন ওখান থেকেই নেওয়া। তো থার্ড পার্ট হচ্ছে আসন। আসনে শরীর ঠিক হয় এবং শরীর সুস্থ থাকে। তারপরে নেক্সট লেভেল হচ্ছে শরীর থেকে আমি এখন মনের দিকে যাচ্ছি। কারণ শরীর যদি ঠিক না থাকে তো মনও ঠিক হবে না। আপনার যদি পেটে ব্যথা হয় তো আপনি মেন্টালি ব্যথার দিকেই মনটা যাবে। তো তারপরটা হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম হচ্ছে, তো অনেক ডিসকাস আমরা করেছি। প্রাণায়াম করতে করতে মন যখন শান্ত হয় তখন আছে প্রতিহার, তখন আছে উইথড্র করছে। তারপর আছে ধারণা, মানে কনসেন্ট্রেশন হচ্ছে। তারপর হচ্ছে ধ্যান। তারপর হচ্ছে সমাধি। ওটা হচ্ছে আলটিমেট স্টেট। এই যোগের 8খানা আহ অঙ্গ, সেটাকে বলা হয় পাতাঞ্জলের যেটা আপনি বললেন যে পাতাঞ্জল যোগসূত্র। তো এটি একটি খুব মানে কি বলবো, একটি উত্তম গ্রন্থ। আহ তো সেটাই ওখানে রেফার হয়েছে। এবার আসছি ফ্রয়েডিয়ান থিওরি। সেটা আমি খুব সিম্পলি বলার চেষ্টা করছি। আহ মানুষের যে মন আছে, আমাদের যে লেভেল অফ কনসাসনেস আছে বা মাইন্ড আছে, তো এখন অব্দি মেডিকেল সায়েন্স মাইন্ডটাকে পড়তে পারেনি এবং কনসাসনেসকে বিজ্ঞান এখনো পুরোপুরি বুঝতে পারেনি। কনসাসনেসটা, চেতনাটা মনের ভেতরে না বাইরে থেকে আসে, থটস কোথার থেকে আসে, তো বিভিন্ন রকম থিওরি আছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তবে আমরা বিজ্ঞানে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমাদের যে চেতনা বা মাইন্ড বা ব্রেনের আমরা 2 to 3% আমরা ইউজ করি। 98% অফ দি ব্রেন ইজ আনইউটিলাইজড। এবং এই যা দেখতে পাচ্ছেন আমরা সব 2 to 3% বলে অ্যাভারেজ পিপল। হয়তো বলা হয় যে অ্যালবার্ট আইনস্টাইনের হয়তো 4% 5% ব্রেন বিকশিত ছিল, তাতেই সে অ্যালবার্ট আইনস্টাইন হয়ে গেছে। বাট না, 5%-এর বেশি নয়। তো এখন আমরা ফ্রয়েড যে থিওরিটা বলছি, ওখানে যে জিনিসটা লেখা আছে, যদি আমি যোগের সাহায্যে সেই যে চেতনাটাকে বাড়িয়ে যদি 5% থেকে 95% করে দিই, তো আমি একটা সুপার কনসিয়াস স্টেটে চলে যাব। এবং এই সুপার কনসিয়াস স্টেটটা হ্যালুসিনেটিভ নয়। তো আগের দিন আমরা যখন ডিসকাস করেছিলাম একটি প্রশ্নে, সমাধি কি, মৃত্যুর দ্বার কি, তো সেইটাই ওর সঙ্গে লিঙ্ক। যখন মাইন্ড ওই লেভেলে চলে যাবে তখন সে সেই কাল, সেই মৃত্যু, সে সবকিছুতে সে একটি নোয়ার অফ দি ইউনিভার্স, কারণ তখন মাইন্ড তো সবকিছু ডিসাইফার করে ফেলেছে। তো সেই জিনিসটার কথা ওখানে আহ উল্লেখ করা হয়েছে। এবং কি পদ্ধতিতে মাইন্ড এক্সপান্ড করতে পারে সেটা হচ্ছে যোগ। যোগ মানে ওয়ান অফ দ্য জানা এস্টাবলিশ পদ্ধতি যাতে মাইন্ড ডেভেলপ করতে পারে, সেটা হচ্ছে যোগ সাধনা। তো এই জিনিসটাই ওখানে মানে ইংরেজিতে বা ওখানে লেখা আছে। ওভার। জয় গুরু। জয় গুরুজি, বিশ্বনাথ আঙ্কেল। কারো কোনো প্রশ্ন আছে? আমরা পরের চ্যাপ্টার যেটা আছে তার উপর বিশ্বনাথ আঙ্কেলের অভিমত জানার আগে জিজ্ঞেস করছি, কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন।
বর্ণালী আন্টি, পায়েল দাস আন্টি, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আমরা বিশ্বনাথ আঙ্কেলকে অনুরোধ করব পরের চ্যাপ্টারের উপরে ওনার অভিমত জানানোর জন্য। তার আগে একটা ছোট্ট জিনিস আমি উল্লেখ করতে চাই। এই লঘিমা সিদ্ধ সাধু বলে যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, তাতে দেখুন মীরাবাইয়ের উল্লেখ আছে। নাও মীরাবাই হচ্ছেন গিয়ে প্রেমের এক প্রতিরূপ। তো আহ, এই এই বইটা এই গ্রন্থ পাঠের প্রথম দিনে আমরা বলেছিলাম যে গুরুজি বলেছেন যে ऑटोबायोग्राफी ऑफ যোগী পড়াকর, ও মেরেই বাত হে। নাও ইউ সি, গুরুজি যতটা আমরা গুরুজি সম্পর্কে বুঝি বা আহ, যতটা আমরা শুনেছি গুরুজি সম্পর্কে অনুভব করছি আমরা, যে গুরুজি বেসিক্যালি ইজ দ্য এপিটম অফ লাভ, প্রেমেরই প্রতিমূর্তি। তো দেখুন, এই অটোবায়োগ্রাফি অফ যোগী বা যোগী কথামৃতের এই চ্যাপ্টার অব্দি আমরা যতখানি পড়ছি বা জানতে পারছি, বিশ্বনাথ আঙ্কেলের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন আমাদের বোঝানোর চেষ্টা করছেন, রিভিল কি হচ্ছে, দু তিনটে জিনিস রিভিল হচ্ছে। যে বিভিন্নভাবে তোমার মাইন্ডের কনসেন্ট্রেশনের মধ্য দিয়ে তুমি পরমেশ্বরের নিকটে আসতে পারো, পরমেশ্বরকে উপলব্ধি করতে পারো, সেই দিকেই আমাদের নিয়ে যাচ্ছেন। সাথে সাথে যোগানন্দজি তার জীবনের ছোটবেলা থেকে বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি কিভাবে আধ্যাত্ম লাভের এবং আত্ম অনুসন্ধানে সমৃদ্ধ হয়েছেন ছোট ছোট ঘটনার মাধ্যমে, এগুলো আমাদের সামনে উপস্থাপন করছেন। সেটা একটা দারুণ ভাবে মনে হয় আমাদের সামনে আসছে, বিভিন্নভাবে আমাদের আরো অনুপ্রাণিত করবে আহ আত্মোপলব্ধি এবং ঈশ্বর অনুভূতির দিকে যাত্রা করতে। তো আমরা দ্বিতীয় চ্যাপ্টার, আমরা পরের যে চ্যাপ্টারটা ছিল ভারতের মহান বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসু, এখানে বিশ্বনাথ আঙ্কেলকে বলবার আগে আমি যেটা বলতে চাইছি বা অনুরোধ করছি বিশ্বনাথ আঙ্কেলকে, দেখুন বিজ্ঞান, আইনস্টাইন বলেছিলেন এক জায়গায়, রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড অ্যান্ড সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ অলসো ব্লাইন্ড। নাও যোগানন্দজি ঠিক একইভাবে আমাদের সামনে হয়তো এটা বোঝানোর চেষ্টা করছেন। এবং এই যে পার্টিকুলার চ্যাপ্টারটা, জগদীশ চন্দ্র বসু, উদ্ভিদের যে প্রাণ আছে, এই পুরো সৃষ্টিটাই সৃষ্টিকর্তার সৃষ্টি, গুরুজির সৃষ্টি, মহান সৃষ্টিকর্তার সৃষ্টি। কি অপূর্ব সৃষ্টি যে এখানে উদ্ভিদেরও প্রাণ আছে, একটা সময় অবধি মানুষের কাছে কিন্তু এটা অজ্ঞাত ছিল। এবং ওদের বিভিন্ন সেন্সেশন গুলো, ওদেরও মানসিক অবস্থাগুলো আছে, এগুলোকে কি করে বোঝা যায় এবং সেটাকে উনি কিভাবে আমাদের এই ক্রিয়াযোগের দিকে নিয়ে যাচ্ছেন, ক্রিয়াযোগ বোঝার দিকে নিয়ে যাচ্ছেন, সেটার জন্যই হয়তো ইনি জগদীশ চন্দ্র বসুর উপরে এই একটা পার্টিকুলার চ্যাপ্টার লিখেছেন, সেটা আমার মনে হচ্ছে। আমি অনুরোধ করব বিশ্বনাথ আঙ্কেলকে যে বিজ্ঞানের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কেন এটি ইনি উপস্থাপন করেছেন, আর কি কি বিষয় আমাদের এই যে অনুসন্ধানী হিসাবে আমাদের নজর দেওয়া উচিত, বোঝা উচিত, সেই বিষয়ের উপরে আপনি আপনার অভিমত ব্যক্ত করুন বিশ্বনাথ আঙ্কেল। এটা অ্যাকচুয়ালি উনি অটোবায়োগ্রাফি লিখছেন তো, এবং অটোবায়োগ্রাফি অফ এ যোগী বইটাকে লেখা হয়েছে অ্যাকচুয়ালি উনি আমেরিকা যাওয়ার পর। এবং অটোবায়োগ্রাফি অফ এ যোগী ফার্স্ট পাবলিশ হয় ইংলিশে এবং আমেরিকা, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তারপর ওগুলো সব ট্রান্সলেশন হয়েছে মানে ইস্টার্নে বা অন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজেসে। তো ওনার জীবন তো বড়, আর উনি অটোবায়োগ্রাফিতে তো নিজের ঘটনাগুলোই তো লিখে যাচ্ছেন। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই ঘটনাটা উনি ঘটনাটা সিলেক্ট করলেন কিভাবে। তো যেহেতু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সায়েন্স ব্যান্ড কে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে, মানে আমি যে কোনো জিনিস যদি সাইন্টিফিক বেন্ড দিয়ে বলা হয়, এবং দেখবেন ওনার এক্সপ্লেনেশনটা অনেকটা সাইন্টিফিক বেন্ড দিয়ে করা হয়েছে, মানে মডার্ন সায়েন্সকে উনি ইউজ করেছেন, যেরকম ফ্রয়েডিয়ান থিওরি বলুন, এ দিয়ে বলুন, বোঝাবার চেষ্টা করেছেন ফুটনোটে। একদম। তো আমার মনে হয় সেই জন্য
এই চ্যাপ্টারটাকে মানে লাইফে তো অনেক কিছুই ঘটেছে, সে তো অনেক জায়গায় গেছে, আমরাও তো লাইফে, আমরা যদি এক একজন নিজের লাইফের কথা বলি তো আমরা তো অনেক কিছু দেখেছি। একটা 50 বছরের লাইফ বা 40 বছরের লাইফ অনেক, আর সেটা একটা 100 পাতার অটোবায়োগ্রাফিতে হয় না। আর কিন্তু কি লিখবো কি লিখবো না সেটা তো অথারের উপর ডিপেন্ড করে। আর আমার যেটা পার্সোনাল ধারণা, যেটা বোধহয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্য এই সায়েন্স বা ওনার এক্সপিরিয়েন্স উইথ জগদীশ চন্দ্র বোস, কারণ এই যে এক্সপিরিয়েন্সটা উনি লিখছেন, উনি কিন্তু একটা ইভেন্টকেই লিখছেন। এই নয় যে উনি মানে জগদীশ চন্দ্র বসুর কাছে 1 মাস গেছেন বা তার কাছে সঙ্গে অধ্যাপনা করেছেন, সেরকম কিন্তু কিছু নয়। তো উনি কিন্তু ফিউ এক্সপিরিয়েন্সের কথাই লিখছেন, কিন্তু ইট রিয়েট সিগনিফিকেন্ট ফর দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যে যোগ এবং সবকিছুর সঙ্গে একজন যোগী একজন সায়েন্টিস্ট হতে পারে। আমার মনে হয় সেই জন্যই উনি এই চ্যাপ্টারটাকে রেখেছেন। আদারওয়াইজ এটা একটা সিম্পল মানে ট্রিস্ট উইথ সায়েন্স একটা চ্যাপ্টার। অনেক অনেক ধন্যবাদ বিশ্বনাথ আঙ্কেল। নবনীতা আন্টি, পায়েল দাস আন্টি, কারোর কোনো প্রশ্ন আছে? নবনীতা আন্টি, আপনি আনমিউট করেছেন, কোনো প্রশ্ন আছে আপনার? না না, আমার কোনো প্রশ্ন নেই। ওকে, ঠিক আছে। আজকের এই পাঠ সম্পন্ন করার জন্য গুরুজিকে অনেক অনেক ধন্যবাদ। শুক্রানা গুরুজি মহারাজ। যারা যোগদান করেছেন আজকের অনুষ্ঠানে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। বিশেষভাবে কৃতজ্ঞ বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল, যিনি তার অভিমত ব্যক্ত করে আমাদের এই পাঠ্যক্রম অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করছেন। আমরা গুরুজির কাছ থেকে এখন আজ্ঞা নেব।